আজকের এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন ম্যানেজমেন্টকে অসংখ্য ধন্যবাদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لله ما في السماوات وما في الأرض وإن تبدوا أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون. آمن الرسول بما أنزل
وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العلي العظيم এ পর্যায়ে আমাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন আমাদের মামুন স্যার। মামুন স্যারকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আপনারা আগে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যে আমাদের অনুষ্ঠানটা একটু দেরি হয়ে গেল। আমাদের আরও আধা ঘন্টা আগে শুরু করতে পারলে আরও একটু ভালো হতো। যাক, এমনি নাস্তা করা হয়েছে, সবাই নাস্তা করেছেন আপনারা? হ্যাঁ, আপনাদের সকলের নাস্তা হয়েছে? আচ্ছা, হ্যাঁ, খিদা লাগছে? আচ্ছা, যাই হোক, আমরা সারাদিন দেখি আমরা আমাদের অনুষ্ঠানকে সুন্দরভাবে আমরা উপভোগ করব এবং সকলেই আশা করি ভিতরে থাকবেন, কেউ এদিক সেদিক ঘোরাফেরা না করে সকলে আমরা মঞ্চে আসি। আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে এবং এখন থেকে কন্টিনিউ থাকবেন, ঠিক আছে? আমাদের অনুষ্ঠান সুন্দরভাবে চলার জন্য সকালের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন আপনারা অতি দ্রুত আমাদের মঞ্চে চলে আসেন। আমি দেখা যাচ্ছে হৃদয়ের দোকানে এখানে বাহিরে অনেক লোকজন আছে বাহিরে। এখন আমাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের সকলের প্রিয় ইকবাল স্যার। আপনারা সবাই ইকবাল স্যারের কথাগুলো অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন, অনেক দিক নির্দেশনামূলক কথা বলবেন। আপনারা সবাই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সবাই কেমন আছি? আমি তো বলেছিলাম যে বৃষ্টি হতে পারে, ঠাড়া পড়তে পারে, তাই না? যাই হোক, আসলে আমরা বলেছিলাম আসলে ফোকাস দেখে দিনের অবস্থাটা এরকমই ছিল যে আসলে বৃষ্টি হতেও পারে। যাই হোক, এখন থেকে
একদম শেষ পর্যন্ত এই অনুষ্ঠান হচ্ছে তোমাদের। আমরা তো স্টেজে নাই, তোমাদের যারা সিনিয়র ভাইয়েরা আছে তোমরা আসো, তোমরা পরিচালনা করবা এখানে। যদি মাঝে মাঝে আমাদের প্রয়োজন হয় আমাদেরকে ডাকবা, আমরা সেটা তোমাদেরকে হেল্প করবো এখানে। আমাদের সকলের পরিচিত সুপারভাইজার, সকলের প্রিয় সুপারভাইজার রাসেল খান। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমার প্রিয় সহকারীবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে আমি আসতে পেরে খুবই আনন্দিত। আপনারা সারা বছর অনেক পরিশ্রম করেছেন, আর এই পরিশ্রমের ফল হিসাবে আজকে আমরা একটি সফল পিকনিকের আয়োজন করতে পারছি। এই পিকনিকটি শুধু বিনোদনেরই মাধ্যম নয়, এটি আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করার সুযোগ। এটি আমাদের কাজের চাপ থেকে মুক্তি দিয়ে নতুন করে উজ্জীবিত হওয়ার সময়। আমি বিশ্বাস করি মেনেটি আমরা একটি পরিবার, একটি দল হিসাবে আমরা অনেক কিছু অর্জন করতে পারি। পরিষদে বলতে চাই, আজকের এই অনুষ্ঠানটি যারা সফলভাবে আয়োজন করেছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ। আপনাদেরও ধন্যবাদ। আপনারা আজকের এই অনুষ্ঠানটি প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে উপভোগ করুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাসেল। এ পর্যায়ে মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন আমাদের সকলেরই বড় ভাই, আমাদের শহীদ ভাই। শহীদ ভাইয়ের জন্য জোরে একটা করতালি হবে। আসসালামু আলাইকুম। যাক, আমার তেমন কথা বলার অভ্যাস নেই, তার মাঝেও বলি, আমরা সারা বছর কাজ করছি, ভালো কাজ করছি, আগামীতেও ভালো করব ইনশাআল্লাহ। যাই হোক, এটা আমাদের কর্ম, ভালো করতে হবে। ভালো করার ফলে আমরা ভালো কিছু পাবো এই কোম্পানি থেকে, এবং ভালো কিছু এই কোম্পানিতে দেবো। যাই হোক, আমরা সবাই মিলেমিশে কাজ করব, ভালোভাবে কাজ করবো, কারোর সাথে কোনো এক করবো না, মিল করে ভালো কাজ করার জন্য সবাই একসাথে কাজ করবো আর কি। আমি ওখান থেকে কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ শহীদ ভাইকে। এ পর্যায়ে আমাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন আমাদের কামরুল ভাই। কামরুল ভাইয়ের জন্য জোরে একটা করতালি। আসসালামু আলাইকুম। সবাই কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। না থাকলে তো আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারতাম না। আমার বক্তব্য বেশি না, আমি সবাই উদ্দেশ্যে একটা কথা বলবো। আমরা এখানে অনুষ্ঠানে সবাই সমবেত হয়েছি। আমাদের কোম্পানি একটু ভালো কোম্পানি, এই হিসেবে সবাইকে আমাদের এই আয়োজনে, এরকম বড় সড়ো আয়োজনে আমাদের এখানে উপস্থাপন করেছে, সবাইকে এক জায়গায় এসেছে। আমরা সবাই মিলে আজকের অনুষ্ঠানটা যাতে আরও ভালো সাফল্যমণ্ডিত হয় সেই জন্য সহযোগিতা করব। শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আনাগোনা না করে আমরা এই মঞ্চেই সবাই থাকবো। আর বিশেষ করে কিছু কথা বলতে চাই, আমাদের ফ্লোর থেকে সবাইকে আজকে থেকে মন ফ্রেশ করে আবার নতুন উদ্যোগে প্রোডাকশন আমাদের চালু করতে হবে, যাতে আমরা অনুষ্ঠানের পরে ভালোভাবে মনোযোগ দিয়ে কাজ করতে পারি। এই জন্য রিফ্রেশমেন্ট এই অনুষ্ঠান। কারণ কি, সবার মনে অনেক ধরনের থাকে, দ্বিধাদ্বন্দ্ব থাকে, যাতে অনুষ্ঠানের পরে মন ফ্রেশ হয়ে যায়। সেজন্য সবাই আনন্দ অনুভব করবেন সুন্দরভাবে পরিবেশে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। শহীদ ভাইয়ের জন্য জোরে একটা করতালি। হ্যাঁ, নমস্কার। আমি একটু দীর্ঘ বক্তব্য দেব, যেটা আমি লিখিত, আমার মুখস্থ বলতে কিছু নাই, আমি লিখিত আপনাদের কাছে বলবো। না,
নমস্কার, আমি সজীব ব্যাপারী প্রাপ্ত চিফ সুপারভাইজার মেরিডি প্যাকেজিং বাংলাদেশ প্রাইভেট লিমিটেড। প্রিয় সহকর্মী এবং সম্মানিত ম্যানেজমেন্ট সদস্যগণ, আজকের এই বার্ষিক প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছি। গত 12 বছর ধরে মেরিডি প্যাকেজিং বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের চিফ সুপারভাইজার হিসেবে কাজ করার অভিজ্ঞতা নিয়ে আমি আজ আমাদের প্রোডাকশন টিমের কঠোর পরিশ্রম, চলমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কিছু কথা বলতে চাই। প্রথমেই ফ্যাক্টরি ম্যানেজার ইকবাল স্যার, অপারেশন ডেভেলপমেন্ট ম্যানেজার আশরাফুদ্দিন খান স্যার, অ্যাডমিন ম্যানেজার মামুন স্যার, কমপ্লায়েন্স ম্যানেজার শাহজাহান স্যার এবং আমাদের সার্বক্ষণিক কাজের নির্দেশদাতা রাশিদুল ইসলাম খান স্যার এবং অন্যান্য ম্যানেজমেন্ট সদস্যদের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ, যারা এই প্রোগ্রাম সুন্দরভাবে আয়োজন করেছেন। তাদের সহযোগিতা ও নির্দেশনা ছাড়া আজকের এই অনুষ্ঠান সম্ভব হতো না। বর্তমান অবস্থা অর্জন সম্পর্কে কিছু বলতে চাই। আমাদের প্রোডাকশন টিম প্রতিদিন নির্ধারিত টার্গেট অনুযায়ী পলিব্যাগ উৎপাদন করে আসছে এবং গুণগত মান বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে। ফ্যাক্টরিতে আধুনিক কার্যকরী মেশিনারি রয়েছে এবং দক্ষ অভিজ্ঞ টিম কোয়ালিটি কন্ট্রোল নিশ্চিত করে চলেছে। নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে মেনে চলার মাধ্যমে কর্মীরা নিরাপদ পরিবেশে কাজ করছে। আমাদের লক্ষ্য হলো সেফটি মান বজায় রাখা, পরিবেশ বান্ধব উৎপাদন নিশ্চিত করা, টিম ওয়ার্কের মাধ্যমে সর্বোচ্চ উৎপাদন মান নিশ্চিত করা, নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার ও নিরাপত্তা বিধি মেনে কাজ করতে সবাইকে সতর্ক করা হচ্ছে, যাতে দুর্ঘটনার সম্ভাবনা কমানো যায়। আমাদের টিম দৃঢ় সংকল্পবদ্ধ এবং কোম্পানির সাফল্যে অবদান রাখতে সর্বদা প্রস্তুত। ম্যানেজমেন্টের পূর্ণ সহযোগিতা পেলে আমরা আরও ভালো কাজ করতে, নতুন সুযোগ গ্রহণ করতে এবং কোম্পানিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবো কিনা? সর্বশেষ ধন্যবাদ জানাই আমাদের ম্যানেজমেন্ট, যারা অ্যানুয়াল প্রোগ্রাম দৃঢ়ভাবে আয়োজন করেছেন এবং সকল কর্মীকে তাদের কঠোর পরিশ্রমের জন্য সবাইকে ধন্যবাদ, শুভকামনা। ধন্যবাদ সবাইকে। সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন আমাদের আশরাফ স্যার। আশরাফ স্যারকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। শুভ সকাল। একসাথে এতজনকে সবসময় দেখার সৌভাগ্য হয় না। হয়তোবা রাতে অনেকে আসে, দিনের বেলা চলে যায়, আমরা থাকি, অথবা আমরা চলে যাই, সবাই আসে। তো ভালো লাগতেছে সবাইকে একসাথে দেখে। ঠিক আছে, আর অনুষ্ঠানটা আপনাদের, এনজয় করবেন, মজা করবেন। প্লাস সজীব কিছু কথা বলে গেছে যে এই অনুষ্ঠানটা যেহেতু আমাদের শুধুমাত্র কাজ না, এনজয়টাও কিন্তু গুরুত্বপূর্ণ। তা আজকে কাজের কথাও যেরকম হবে, এনজয়টাও কিন্তু করতে হবে। সব কিছুর মূলে কী থাকে? আমাদের পরিশ্রম। তো পরিশ্রমের একটা স্বীকৃতি দরকার, এনজয় করা দরকার। তো স্বীকৃতি কিন্তু এইগুলা যে আপনারা করতেছেন, আরও বেটার ওয়েতে কীভাবে করা যায়, ডে বাই ডে আরও উন্নতি হচ্ছে। তো আশা করি আরও উন্নতি হবে। ঠিক আছে, এনজয় করবেন সবাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দীর্ঘ 1 বছর পরে আমরা আবার এরকম সুন্দর একটি অনুষ্ঠান উপভোগ করতে যাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন ম্যানেজমেন্টকে অসংখ্য ধন্যবাদ। সাথে আমাদের পিসি কমিটি ভাইরা অক্লান্ত পরিশ্রম করেছেন। আমাদের সিনিয়র কিছু ভাইরা এই টিমের সাথে যুক্ত হয়ে এই অনুষ্ঠানকে সুন্দর করার জন্য তারা অনেক পরিশ্রম করতেছেন। তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা মেরিডি প্যাকেজিংয়ের আমি দীর্ঘ 9 বছর যাবৎ কাজ করতেছি আপনাদের সাথে। তো এই 9 বছরের অভিজ্ঞতার আলোকে বলবো, আমরা যত বড় সমস্যাই আমাদের সামনে আসুক, আমরা যদি টিম ওয়ার্ক হিসাবে কাজ করতে পারি, তাহলে যে কোনো সমস্যা
সমাধান অতি দ্রুত আমরা করতে পারবো। এক ফ্যামিলিতে একজনের দুইটা যমজ বাচ্চা হয়েছে, ঠিক আছে? এই যমজ বাচ্চার মধ্যে একটি বাচ্চা একটু দুর্বল আর একটি হচ্ছে সবল, তাজা দুধ আর কি। হ্যাঁ, তো এদেরকে খাওয়াইতে গেলে এরা হচ্ছে মায়ের বুকের দুধ একজন বেশি খাইতো, একজন কম খাইতো, ঠিক আছে? তো এখন দুইজন দুর্বল বাচ্চারা চিন্তা করলো যে এভাবে চললে তো হবে না। তো হচ্ছে সে একটা পরিকল্পনা করলো। পরিকল্পনা হচ্ছে যে হচ্ছে ও বিষ দিয়ে রাখবে, ওই সবল ভাইটা খাবে, মরে যাবে, পরের দিন থেকে ভালো খাবে, ঠিক আছে? তো সকালবেলা থেকে ঘটনা উল্টা, দেখে বাপ মারা গেছে, ঠিক আছে? আসলে এই প্রেজেন্টেশনটা তোমাদের কি করণীয়, আমরা কি করেছি এবং বর্তমানে কোন অবস্থানে আছি এবং আমরা ইন ফিউচারে আমাদের টার্গেট কি। আসলে আমরা এখানে আনন্দ করতে আসছি, আমরা এদিক সেদিক করে সময় নষ্ট করব না, বাট দিস ইজ পার্ট অফ এই অ্যানুয়াল ফাংশন, কারণ এটা লাগবে। আমি আগেই বলেছি তোমাদেরকে যে আমরা এখন যখন কোনো রকম অনুষ্ঠান করব, তার একটা শিক্ষামূলক কোনো কিছু থাকতে হবে এখানে প্রেজেন্টেশন আকারে। আমি চেষ্টা করেছি সেরকম কিছু একটা তৈরি করার জন্য, যেন ম্যানেজমেন্ট বুঝতে পারে না আমরা শুধু আনন্দ করার জন্য এখানে আসিনি। এখানে শিক্ষামূলক আমাদের ফিউচারের কি প্ল্যান আছে, বর্তমানে কোন অবস্থানে আছি, সেটা যেন আমরা ম্যানেজমেন্টকে বলতে পারি যে হ্যাঁ আমরা এই ধরনের শিক্ষামূলক গল্প করেছি এখানে, এবং আমাদের যে ফিউচার প্ল্যান যেটা আছে এটা আমরা কীভাবে এক্সিকিউট করব, আমরা এদের সাথে আমরা চেষ্টা করব সবাই মিলে সেই টার্গেটটাকে এক্সিকিউট করার জন্য। সব ফ্লোর কীভাবে কাজ করে তার উপরে ডিপেন্ড করবে একটা কোম্পানি উঠতে করতে, ঠিক আছে? তো আমি যদি বলি এই প্রেজেন্টেশন নাম হচ্ছে ম্যানেজিং প্যাকেজিং জার্নি। আমরা সবাই জানি এই ফ্যাক্টরি শুরু হয়েছিল 2014 সাল থেকে, আমাদের ফার্স্ট প্রোডাকশন যেটা হচ্ছে চান্নাপাড়া গাজীপুর থেকে আমরা শুরু করেছিলাম। তারপর আমরা 2014 সালের অক্টোবরে আমরা চলে আসি কোথায়, গোড়াই ফ্যাক্টরিতে। এখানে অনেক লোকজন ছিল গোড়াই ফ্যাক্টরিতে, এবং ম্যাক্সিমাম লোকজন 2023 সালের জুন জুলাই যখন আমরা এখানে চলে আসি শিফটিং করি, আমার মনে হয় 95% লোক আমার চলে আসছে গোড়াই থেকে এখানে। এই হচ্ছে টাইম লাইন ম্যানেটি জার্নি, ম্যানেটি প্যাকেজিংয়ের জার্নি। তো এইখানে অনেকেই ছিল, অনেকে আছে নতুন করে আসছে, অনেকেই চলে গেছে। যারা চলে গেছে তাদের জন্য শুভকামনা থাকবে, আর যারা আসছে তাদেরকে ওয়েলকাম ম্যানেটি প্যাকেজিংয়ে। তো আমার মেইন কন্টেন্ট হচ্ছে প্রোডাকশন। আমি যদি নেক্সট স্লাইডে যাই, রঞ্জু নেক্সট স্লাইড। এটা হচ্ছে আপনাদের তৈরি করা আপনাদের প্রোডাকশন। আমরা গত 8 মাসে যে প্রোডাকশন করেছি মান্থ ওয়াইজ, আমার যদি ইফিসিয়েন্সি ধরি আমি 76%, বাট নর্মালি কি হয় ইফিসিয়েন্সি থাকতে হবে 90%-এর উপরে। আমরা ইফিসিয়েন্সি বুঝি, তো আমাদের কি করতে হবে, আমরা যে পরিশ্রম করি, আমরা যে প্রোডাকশন দিই, এটা ইজ নট গুড এনাফ। আমাদেরকে কি আরেকটু বেশি পরিশ্রম করতে হবে, তাই তো? আরেকটু বেশি প্রোডাকশন করতে হবে। আর হ্যাঁ, একটু বোরিং লাগতে পারে যে আজকে আনন্দ করতে আসছি কেন এগুলো শুনবো, এখন থেকে এটা শুনতে হবে। কারণ কি, আমি যদি আজকে আমার কোম্পানি যদি এস্টাবলিশ না হয়, ভালো প্রোডাকশন দিতে না পারি, একটু উপরের দিকে না আসে, তো এই ধরনের অনুষ্ঠান কি করবে ইন ফিউচারে? করবে না। তো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে চেষ্টা করতে হবে যে কিভাবে এটাকে 76 থেকে কিভাবে 85 ওয়ান শটে সম্ভব না, বাট আমাদের চেষ্টা করতে হবে সব ফ্লোরে। নেক্সট স্লাইড। আমি একটু ছোট করতেছি। সেলস, আমরা কি জানি সেলস আমাদের প্রোডাকশনের সাথে কিভাবে রিলেটেড? আমরা যা প্রোডাকশন করি কোথেকে আসে? সেলসের থেকে আসে, তাই না? ওরা অর্ডার দেয়, তার মানে কি সেলস এবং প্রোডাকশন ওতপ্রোতভাবে জড়িত। সো আমাদের টার্গেট হচ্ছে সেলসকে যত দ্রুত, যত কম সময়ের মধ্যে সাপোর্ট দেওয়া। তো আমরা সাপোর্ট কেন দিতে পারি না? আমরা যখন এক কাজ 3 বার করে করতে হয় তখন আমরা সাপোর্ট দিতে পারি না। আমরা কিন্তু কাজ করি, আমরা প্রচুর কাজ করি। আমি জানি, আমি যেহেতু সব ফ্লোরে থাকি, আমরা প্রচুর কাজ করি, বাট এক কাজ আমরা যেন রিপিট না করতে হয়,
রিপিট করলে কি হবে, আমরা সময়কে কভার করতে পারবো না। সো আমরা রিপিটেড কোনো কাজ করব না। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে যে একটা কোম্পানি যদি আমার ওয়ার্ল্ড ওয়াইড 1% স্ক্র্যাপ কমাইতে পারি, $1 মিলিয়ন সেভ হয়, $1 মিলিয়ন। সো $10 লাখ। আমরা চিন্তা করতে পারি যে 1% স্ক্র্যাপ যদি আমার গ্রুপে কমে তাহলে কত সেভ হয়। সো আমাদের এখানে তোমার স্ক্র্যাপ হচ্ছে তোমার 12.2% স্ক্র্যাপ আমাদের ফ্যাক্টরিতে এখন। আমরা চেষ্টা করবো কি এটাকে যতটুকু কমানো সম্ভব আমরা চেষ্টা করব। কি বলি করবো? কমপ্লেন, তোমরা কি জানো কমপ্লেন কতটা ক্ষতিকারক? যখন কেউ আমাকে কোনো ডেলিভারি দেয়, যেমন গেঞ্জি ডেলিভারি দেয়, আমরা একদম খুঁটিনাটি সব কিছু দেখি, তাই না? একটা সুতা উঠে থাকলে সেটা নেই, আমরা নেই না। ঠিক এরকমই কাস্টমার যখন আমাদেরকে অর্ডার প্লেস করে, যখন আমরা কোনো গোস ডেলিভারি করি, ওরাও এরকম খুঁতখুঁতে স্বভাবের। কারণ হচ্ছে কি, ওই পলিব্যাগে পড়ে গার্মেন্টস শিপমেন্ট করবে, পলিব্যাগের যদি কোনো প্রবলেম থাকে তাহলে গার্মেন্টসটা কি বাতিল হয়ে যাবে, শিপমেন্ট বাতিল হয়ে যাবে, এটা অনেক রিস্ক। সো আমরা চেষ্টা করব কমপ্লেন যতটা সম্ভব কমানোর জন্য। এইটা কমাইতে পারবে একমাত্র যারা মেশিন অপারেট করে, এদের দ্বারাই সম্ভব। এরাই করতে পারে কমপ্লেন রিডিউস করার জন্য। আমরা কি এগ্রি? নেক্সট, এখন আমরা বর্তমানে প্রোডাকশনের যে প্রেশার দিচ্ছি কোথায়? অডিট অনেক গুরুত্বপূর্ণ, এটা জানো? সবাই জানো কতটা গুরুত্বপূর্ণ? অডিট যদি ফেল করে কোনো অর্ডার আসবে না, এটা জানি। অডিট ফেল করলে কোনো অর্ডার আসবে না, আর অর্ডার না আসলে আমরা কি থাকবো? তার মানে কি, আমার বেঁচে থাকার জন্য যেমন খাবার প্রয়োজন, হ্যাঁ, ফ্যাক্টরি চালাতে হলে কি লাগবে? অডিট পাস করতে হবে। তো অডিটের উপর গুরুত্ব দিতে হবে, খুব বেশি কিছু না। আমরা বলবো না যে অডিটের জন্য তুমি না খেয়ে থাকো, এরকম না। তোমাদের কমপ্লায়েন্স যা বলে, তোমাদের HR কমপ্লায়েন্স যা বলে, আমরা যা বলি, যা একটু খালি ফলো করবা, আর কিছু করতে হবে না। এটা রকেট সায়েন্স না যে এটা নিয়ে বসে থাকতে হবে, এরকম না। বাট আমার নিজের কার্য যেখানে কাজ করি ওই জিনিসটাকে কতটা সুন্দর রাখা যায়, আমি তোমাদেরকে মেশিনে যে বলে দিছি, এটা মনে থাকবে। অডিটটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর আছে ভালো মন্দ সবই থাকে, তাই না? আমরা কিন্তু কখনো পিছনে ফিরে নেই, আমরা সামনে দিয়ে গেছি। আমি যদি এই গ্রাফটা দেখাই, এটা হচ্ছে 2014 সাল থেকে 2025 সালের অগাস্ট পর্যন্ত। আমরা কিন্তু এই গ্রাফটা যদি দেখো, আমরা কি পিছনে আছি না উপর দিকে গেছি? উপর দিকে গেছি, তাই না? কেউ তো বলতে পারবে না যে আমরা নিচের দিকে আসছি। তার মানে কি আমরা ভালো কাজ করি? আমি বলি না ভালো কাজ করি না, বাট আমাদেরকে আরেকটু ভালো করতে হবে। কেমন? ফিউচার টার্গেট, যখন এখানে সজীব বলে গেছে, অনেক কিছু বলে গেছে, আমার এটা লাগবে, ওইটা লাগবে, এটা করতে হবে, সেটা করতে হবে, তেমন আমাদেরও কিছু ফিউচার টার্গেট আছে। সেটা হচ্ছে কি করতে হবে, আমি অলরেডি বলে দিছি, জাস্ট খালি লাইনগুলো করবো। প্রোডাকশন ইনক্রিজ করতে হবে, প্রোডাক্টিভিটি বাড়াইতে হবে, কোয়ালিটি ফুল প্রোডাক্ট দিতে হবে, ওয়েস্টেজ রিডাকশন করতে হবে, কমপ্লেন রিডাকশন করতে হবে, ম্যান পাওয়ার ইউটিলাইজ কি বোঝো? তোমরা কি বুঝো ম্যান পাওয়ার ইউটিলাইজ কি? সিম্পল একটা জিনিস, আমি যেখানে কাজ করি, আমি কি 12 ঘন্টা বা 11 ঘন্টা যে কাজ করি, আসলে কি আমি 11 ঘন্টা কাজ করি না 3-4 ঘন্টা ফাঁকি দিই? এবং আমার যে লিডার যারা আছে, এরা কি আসলে চেক করে যে আমাকে যে 11 ঘন্টা কাজ দেওয়া হয়েছে সেই কাজটা কি বুঝে নেয়? আমি যে অ্যাকচুয়ালি কাজ করতেছি সেটা কি আসলে 11 ঘন্টার মতো কাজ করেছি কিনা? ইউটিলাইজটা হচ্ছে নিজের কাছে, আমি নিজে কতটুকু ইউটিলাইজ করলাম নিজেকে, এটাই হচ্ছে মেন। ঠিক আছে? তো আমরা চেষ্টা করবো আমার হাতে যতটুকু কাজ আছে, যতটা সময় কাজ করি, আমরা যেন কাজ করি, বসে না থাকি, অবহেলা করে যেন আমরা সময় নষ্ট না করি। তারপরে হচ্ছে দেখা গেছে যে আমার ফ্যাক্টরিতে এরকম আছে, আমরা প্ল্যান করেছি যে প্ল্যান মেনটেনেন্স করার জন্য, যেটা অলরেডি ইঞ্জিনিয়ার মিস্টার সাইফুল অলরেডি প্ল্যান করেছে যে ডেইলি অথবা উইকলি বেসিসে আমাদের মেশিন মেনটেনেন্স করবে। সো আরেকটা জিনিস হচ্ছে যে সাডেনলি আনপ্ল্যান ব্রেকডাউন, এই জিনিসগুলো তোমাদের খুবই পরিচিত। মেশিন চালাচ্ছ, হঠাৎ করে গিয়ে মেশিন বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়েছে? আমরা যদি আগে চেক করতাম, এটা আগে চেক করতাম যে কী প্রবলেম আছে এখানে,
তখন যদি আমরা কাজটা করে ফেলতাম তাহলে হঠাৎ করে ব্রেকডাউন আসতো না এখানে। সো যাই হোক, আমরা এই ব্যাপারে আমরা টেক কেয়ার করবো। আরেকটা জিনিস দিচ্ছি আমি, ইনক্রিজিং মেশিন অ্যান্ড ম্যান ইফিসিয়েন্সি। আমি যে লেভেলের কাজ করি এখন, আমি কাজ করছি 76%-এ, সেটাকে আমাকে 85-90% নিতে হবে। সো 10-15% ইনক্রিজ করতে হবে নিজের ইফিসিয়েন্সি, মিন দক্ষতাকে ইনক্রিজ করতে হবে। কেমন? সো আমি অলরেডি বলেছি যে মোর ফোকাস অন দ্য অডিট। ইয়াস, অডিট এটা হচ্ছে একদম ব্রেনে তোমাকে রাখতে হবে যে আমাকে অডিট পাস করতে হবে। অডিট পাস মানে ফ্যাক্টরিতে প্রচুর অর্ডার আসবে, অডিট নাই, অর্ডার নাই, ঠিক আছে? তার মানে কি, আমার বাঁচার জন্য যেমন খাদ্য যেরকম প্রয়োজন, যতটা প্রয়োজন একটা ফ্যাক্টরি চালানোর জন্য, ফ্যাক্টরি অর্ডারের জন্য আমাকে অডিট এরকম প্রয়োজন। সো আমরা সবাই এই জিনিসটা করব। আর যেটা হচ্ছে 5S অ্যাক্টিভিটিস, আমরা 5S অ্যাক্টিভিটিসটা কি? অ্যাকচুয়ালি আমি নিজের জায়গাটা কতটা পরিষ্কার গুছানো রাখতেছি, এটাই 5S। যেখানে যেটা রাখার কথা, আমি দেখছি যে ফ্যাক্টরিতে এসে দেখি মেশিনের যে জুতা রেখে দিচ্ছি, নট এ 5S। জুতা রাখার জন্য যেখানে দরকার সেখানে রাখবা, আর খুলে মেশিনের নিচে রেখে দিছো। একটা নাট বল্টু যেখানে রাখার কথা সেখানে না রেখে অন্য জায়গায় রেখে দিছো, এটাকে 5S বলে না। আমার যে জায়গাটা, যে জিনিস যেখানে থাকার কথা সেটাকে রাখাই হচ্ছে 5S। আরেকটা হচ্ছে লজিস্টিক সাপোর্ট, ওকে, ওটা ডিফারেন্ট থিং। আর লাস্ট কোনটা ছিল যেন লাস্ট, আর আমরা যে টার্গেটটা করেছি, আমাদের কি করতে হবে সেটাকে যেন আমরা অ্যাচিভ করতে পারি। সেই অ্যাচিভ করার জন্য আমাদের যতটুকু দেওয়া সম্ভব, তোমাদের যে চাওয়া সেটা আমরা ফিল আপ করবো, আর তোমাদের যেটা চাওয়া আমরা ফিল আপ করবো। আর আমাদের সবার যে টার্গেট, আমাদের সবাদের চাওয়া, এবং বসরা যে বলে দেয় যে আমাদের এই টার্গেট, সেটা আমরা ফিল আপ করবো ইনশাআল্লাহ। কি বলি সবাই, পারবো তো? ওকে, ধন্যবাদ। ছিল আর কি, মানে তাওয়াবাদ এতই তাওয়াবাদ মানে বলার মতো না। একটা বাবার গল্প করতেছে যে আমার দাদা মানে এতটাই লম্বা ছিল যে আকার দিকে তাকিয়ে দেখতে হতো, এতটাই লম্বা ছিল। এখন আরেকটা বাবা বলতেছে যে তোর দাদা তো এইটুকু লম্বা, আমার দাদা কতটুকু লম্বা ছিল জানিস? কতটুকু? বললো বসে বসে মানে এরকম লাড়াতাড়া দিত, নরম নরম পাইতো। আমার দাদা আমার বলতো ওটা কি জানিস? ওটা কি? ওটা আমার দাদা দিছি। আসাদুল্লাহর জন্য একটা ফার্নি কৌতুক বলার জন্য জোরে একটা হাততালি। কেমন আছেন সবাই? আমি একটি ইসলামী সঙ্গীত পরিবেশনা করব। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন। বাঁশ বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাঁশ বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন,
রব নামে ভুবনে চিরদিন। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। তোমারই সুপারিশ বিনা, তোমারই সুপারিশ বিনা কেমনে হবে পার, কবরে হাসরে কি হবে